হ্যালো ভিউয়ার্স, আপনারা যে আজকের যে ভিডিও দেখছেন, এটা আমরা উপস্থাপন করছি এবং এটা পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সেটা হচ্ছে টেন্স বিষয় সম্পর্কিত আলোচনা। আমরা টেন্স কেন শিখবো এ বিষয়ে আপনাদেরকে বলার আমি প্রয়োজন মনে করছি না। কারণ টেন্স নিতান্তই এতটাই প্রয়োজন যে যখন আমরা কথা বলতে যাবো তখন কখন হয়েছিল বা হয় না হবে এই বিষয়টা যদি আমি অপরকে বোঝাতেই না পারি তাহলে বাক্য বলার কোনো প্রকারের প্রয়োজন নেই। সুতরাং একটা কথা যখন বলবো অপরকে সে যেন আমার ভাবধারাটা বোঝে এটা জানার জন্য অবশ্যই টেন্সের প্রয়োজন। তো সেইজন্য আমরা দীর্ঘায়িত করছি না। আমরা সরাসরি টেন্সের আলোচনায় চলে যাচ্ছি। যে একটা বাক্য গঠন করতে গেলে টেন্সের ভীষণ প্রয়োজন হয়। আ এবং টেন্স না জানলে বাক্যটি বলা বা লেখা অর্থহীন হয়ে পড়ে। তো সেই কারণে আমরা একটা বাক্যকে প্রধানত ৪ ভাগে ভাগ করে নেব। আমাদের এটা শেখার প্রয়োজন নিতান্তই এই মুহূর্তে ভাগ করছি। পরবর্তীতে আমরা ভাগগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করতে পারি বা নাও করতে পারি। অর্থাৎ আমাদের শেখার প্রয়োজনে প্রথমত আমাদেরকে ৪ ভাগে ভাগ করতেই হবে। আমরা যে বাক্যগুলোতে শুধুমাত্র হ্যাঁ সূচক, ইয়েস সূচক অর্থ প্রকাশ করে আ সেইটাকে আমরা হ্যাঁ বোধক বাক্য বলব এবং যেগুলোতে না সূচক অর্থ প্রকাশ করে সেগুলোকে আমরা না বোধক বাক্য বলব। অপরপক্ষে শুধুমাত্র প্রশ্ন না থাকবে না, শুধু প্রশ্ন থাকবে বা ইন্টারোগেশন থাকবে এটাকে আমরা বলব প্রশ্ন হ্যাঁ বোধক বাক্য। অপরপক্ষে আমরা প্রশ্ন না বোধক বাক্য বলতে যে বাক্যগুলোতে আ না থাকবে এবং প্রশ্ন থাকবে এই বাক্যগুলোকে আমরা প্রশ্ন না বোধক বাক্য বলব। ইংরেজির ক্ষেত্রে আমরা বলব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এছাড়া আমরা যে বিষয়টা অবশ্যই জানবো সেটা হলো স্ট্রাকচারাল প্যাটার্ন আ সম্পর্কে। সেটা বাংলার ক্ষেত্রে কেমন এবং ইংরেজির ক্ষেত্রে কেমন। শুধু তাই নয় আমরা হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারাল প্যাটার্ন অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এ সম্পর্কে আমরা উইল লার্ন। আমরা আ সেইজন্য এই যে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্ন হ্যাঁ বোধক এবং প্রশ্ন না বোধক বাক্যগুলো শিখতে চাইছি এগুলোর প্যাটার্ন গুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। যেমন আমি ভাত খাই, সে স্কুল যায়, তাহারা মাঠে গান গায়, কৃষকেরা মাঠে ফসল ফলায়, আ তারা আমাদের সঙ্গে কাজ করে, ট্রেনটি এখন দ্রুত ছুটে। আ এই বিষয়গুলোকে আমরা ছুটছে বললে আবার কন্টিনিউয়াস হয়ে যাবে। ছুটে বললে আমাদের ইনডিফিনিট থাকবে। যা হোক আমরা এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে সবই হ্যাঁ বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কারণ আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসলে এই হ্যাঁ বোধক বাক্যগুলোতে না শব্দটার বিন্দুমাত্র উপস্থিতি নাই এবং আমরা ইয়েস সূচক বা হ্যাঁ সূচক উত্তরগুলো পেয়েছি। অপরপক্ষে না সূচক বাক্যগুলোতে আমরা দেখব শুধু না থাকছে। সে স্কুল যায় না, করিম পড়ে না, করিম রাত্রিতে ঘুমায় না, ছাগলগুলো মাঠে চরে না। এ তারপরে আমরা বলতে পারি মেয়েটি ঘরটি ঝাড়ু দেয় না, আমি মোবাইল ফোন দেখি না। এই যে বিষয়গুলোতে এগুলোতে আমি লক্ষ্য করছি যে সবই নেগেটিভ অর্থ প্রকাশ করছে বা না সূচক অর্থ প্রকাশ করছে। আমরা ৩য় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রশ্ন হ্যাঁ সূচক বাক্য ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে হ্যাঁ বোধক থাকবে অর্থাৎ নেগেটিভ কোনো বিষয় থাকবে না তবে প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলোর উত্তর অবশ্যই হ্যাঁ বা না দিয়ে পাবো। আমরা অন্য কিছুতে উত্তর পাওয়ার ব্যাপারটা পরে আলোচনা করব কারণ সে বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। আমরা এক্ষেত্রে বলতে চাইছি যে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি কি ভাত খাই, করিম কি স্কুল যায়, তারা কি লেখাপড়া করে, ফ্যানটি কি খুব দ্রুত ঘুরে। আমরা বলতে পারি যে তারা মাঠে ফুটবল খেলে। এই বিষয়গুলো তারা কি মাঠে ফুটবল খেলে, বিষয়গুলোতে প্রশ্নবোধক আছে তবে নেগেটিভ কোনো শব্দ এখানে উচ্চারিত হয়নি। শুধুমাত্র প্রশ্ন জানতে চাইছি এবং উত্তরগুলো আপনারা সহজে সে কি স্কুল যায় হ্যাঁ বা না। তারা কি লেখাপড়া করে? হ্যাঁ বা না। আ তুমি কি ভাত খাও? হ্যাঁ বা না। সুতরাং হ্যাঁ বা না দিয়ে উত্তর খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি। তবে অন্য কোনো শব্দ দিয়ে উত্তর এই মুহূর্তে আমরা আলোচনায় যাচ্ছি না। এর পরবর্তীতে আমরা যাচ্ছি প্রশ্ন না বোধক বাক্য যেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। এটা আ হচ্ছে এখানে না সূচক থাকবে এবং প্রশ্নও থাকবে। যেমন সে কি আ মাঠে গরু চড়ায় না? কৃষকগুলো কি আ জমিতে কাজ করে না? আমি কি ভাত খাই না? সে কি সকাল বেলায় হাঁটে না? বৃদ্ধ লোকটা কি খুব কষ্ট পায় না? এগুলোতে কি এবং না দুটো শব্দই থাকছে। এরও উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে পেতে পারি। তা আমরা মূলত এই যে ৪ ভাগে বাক্যগুলোকে সহজভাবে ভাগ করে নিলাম। আমরা again we can remember it.
হ্যাঁ বোধক বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রশ্ন হ্যাঁ বোধক বাক্য, এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন না বোধক বাক্য। এবং বাংলার ক্ষেত্রে আমরা একটা বাক্য নিয়ে বিষয়টাকে আবারও আলোচনা করে নিচ্ছি। আমি ভাত খাই, আমি ভাত খাই না, এখানে না যোগ করলাম। আমি কি ভাত খাই, এখানে কি যোগ করলাম। আমি কি ভাত খাই না, আমরা এখানে কি এবং না যোগ করলাম। অর্থাৎ এইভাবে আমরা বাক্যটাকে 4 ভাগে ভাগ করে নিতে পারি। এখন আমরা কেন এই বিষয়টা নিয়ে প্রাথমিক আলোচনা করছি, যে এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লার্নার্স, আমরা বিগিনার্স এর ক্ষেত্রে বলতেই পারি এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাকে একটা বাক্যের 3টে বিষয় সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতেই হবে। উই মাস্ট অ্যাকোয়ার দ্য নলেজ অ্যাবাউট 3 phases or 3 parts of sentence, that is subject, object and verb. এখন আমরা সাবজেক্ট কাকে বলে বা কিভাবে চিনবো, ভার্ব কিভাবে চিনবো, অবজেক্ট কিভাবে চিনবো এবং এক্সটেনশন বা বর্ধিতাংশ কিভাবে চিনবো, এই 4টে বিষয় সম্পর্কে এখন কিছুটা আলোচনায় যাচ্ছে। আজকের আমাদের প্রাথমিক আলোচনা মূলত এগুলোর উপরেই থাকবে। আপনারা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি ভাত খাই এরকম শব্দ আমি বলেছি, সে কি স্কুল যায় এরকম বলেছি, এছাড়া তাহারা কি মাঠে গরু চড়ায় এরকম শব্দ বলেছি। এখন আমরা যদি আলোচনায় যাই বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট শব্দটা উল্লেখ আছে, এই সাবজেক্ট শব্দটা শেখার আগে আমি একটু আলোচনায় যাচ্ছি। দেখেন, করিম স্কুল যায়, বনে থাকে বাঘ, আমরা পড়াশোনা করি। এখানে যাই, থাকে এবং পড়াশোনা করি 3টে বিষয়ের এখানে স্পষ্ট উল্লেখ আছে। এবং যাই মানে একটা কাজ বোঝাচ্ছে, থাকে একটা কাজ বোঝাচ্ছে, পড়াশোনা করা একটা কাজ বোঝাচ্ছে। তাহলে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কাজ যদি হয় সেটাই ভার্ব। তো এট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ ভার্ব। ভার্ব যদি না চিনতে পারেন তাহলে আমরা কোনো কিছু চিনতে পারবো না। এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে যে এট ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভার্ব। তাহলে আমরা ভার্বের বিষয়টা আবারও জেনেছি যে কোনো কাজ যদি কাজ হওয়া বোঝায় সেটাকেই আমরা বলে থাকি ভার্ব। এই কাজ হওয়া, যেমন আমি যাই তাহলে যাওয়াটা ভার্ব, সে লেখাপড়া করে লেখাপড়া করাটা ভার্ব, সে সাঁতার কাটে সাঁতার কাটাটা ভার্ব। এখানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, থাকা ইত্যাদিকে ভার্ব বলা হয়। এই বিষয়টা যখন আমরা চিনে নিলাম, এখন এই ভার্বটা কে করে বা কার দ্বারা ভার্বটা সম্পাদিত হচ্ছে এটাকে আমরা বলি সাবজেক্ট বা কর্তা। এখানেই মূল বিষয় হচ্ছে যে এই যে কর্তা পদটা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় প্রথম বসে, কিন্তু বাংলার ক্ষেত্রে প্রথমেও বসতে পারে, বলার ভঙ্গিতে শেষেও বসতে পারে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন করিম স্কুল যাই, এখানে করিম সাবজেক্ট কে যাই প্রথমে বসেছে, অপরপক্ষে বনে থাকে বাঘ, এখানে বাঘটা সাবজেক্ট হলেও বসেছে শেষে। অর্থাৎ বাংলা বাক্যে সাবজেক্ট বিষয়টা কোথায় বসবে সেটা বলার ভঙ্গির উপরে নির্ভর করছে। অপরপক্ষে ইংরেজিতে দেখা যায় যে সবসময় সাবজেক্টটা প্রথমেই থাকে। এবং আমরা যদি হু ডাজ দি ওয়ার্ক অর্থাৎ কাজটা কে করে, হু পারফর্ম দি ভার্ব, হু পারফর্ম অর হু পারফর্মস দি ভার্ব, কে বা কারা করে কাজটা, তাহলে কিন্তু সাবজেক্টটা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা বলি কে যায় তো করিম যাই, কে থাকে বাঘ থাকে, কে পড়াশোনা করে বা কারা পড়াশোনা করে আমরা করি। সুতরাং এই বাক্যগুলোর আমরা সহজেই সাবজেক্ট গুলো পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে আবারও মনে রাখতে হবে যে আমাকে ভার্ব চিনতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভার্ব। and next we can ask the verb who or who, আমরা এটাকে who বলতে পারি বা কে বা কারা দ্বারা প্রশ্ন করতে পারি। এই কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। আবার কখনো কখনো আমরা কি দ্বারাও সাবজেক্ট পেতে পারি, যে ক্ষেত্রে আমরা অনেক সময় বস্তুবাচক শব্দ বা পাখি ইত্যাদি শব্দগুলো দেখা যাচ্ছে কার্যটা সম্পাদন করছে, সেক্ষেত্রে আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করেও সাবজেক্ট পেতেই পারি। মূল ব্যাপারটাই হচ্ছে যে কাজটা করছে কে, কে সম্পাদন করছে, সেটাই হচ্ছে ভার্ব। এখন আমরা তাহলে এখন আমরা দেখি ফুলটি লাল, এখানে হয় উজ্জ আছে, তাহলে কি হয় লাল, হয়টা এখানে ভার্ব, সুতরাং ফুলটি সাবজেক্ট, হয় ভার্ব। পাখিগুলো আকাশে উড়ে, উড়া ভার্ব, কে উড়ে, পাখিগুলো উড়ে, এটা একটা ভার্ব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে ফুলটি সাবজেক্ট অর্থাৎ কি হয়, অপরপক্ষে কি উড়ে, পাখিগুলো উড়ে, এই দুটোই সাবজেক্ট। আর উপরের দিকে কে বা কারা দ্বারা প্রশ্নের উত্তর পেয়েছি। তাহলে সোজা বাংলায় আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা ভার্বকে, ভার্ব যিনি সম্পাদন করছেন সেটাই হচ্ছে সাবজেক্ট বা কর্তা। একে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করেও পেতে পারি সাধারণত, কখনো কখনো কি দিয়ে প্রশ্ন করেও সাবজেক্ট পেতে পারি।
এর পরবর্তীতেই হচ্ছে আমরা অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে সাধারণত যাহা সম্পাদন করা হলো। এখন এটা সবসময় কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, অন্য কিছু দিয়ে কিন্তু পাওয়া যায় না। এই কি বা কাকে দিয়ে বাদে অন্য কিছু দিয়ে যদি উত্তর পাওয়া যায় সেটাকে বা স্থান, কাল, পাত্র, এই স্থান কালকে আমরা সবসময় এক্সটেনশন বলবো আপাতত, যেটাকে আমরা অধিকরণ কারক সাধারণত বলে থাকি। তো আমরা অধিকরণ না বলে আমরা বলবো যে এক্সটেনশন। যেমন মাছ জলে খেলা করে, তো কে খেলা করে? মাছ। কোথায় খেলা করে? জলে। সুতরাং এটা অবজেক্ট নয়। কারণ হচ্ছে ওই যে আমি আগেই উল্লেখ করলাম যে কেন অবজেক্ট নয় না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। অপরপক্ষে রহিম ফুটবল খেলে, তো রহিম কি খেলে? ফুটবল খেলে। সুতরাং এখানে আমরা ফুটবলকে অবজেক্ট ধরে নেব, যদিও বাংলার ক্ষেত্রে এটা একটুখানি আলাদা। তো আমরা ইংরেজির ক্ষেত্রে এগুলোকে অবজেক্ট হিসেবেই আমরা ধরে নেব। সে আমাকে ডাকে, তো সে কাকে ডাকে? আমাকে ডাকে। সুতরাং কাকে শব্দটা এখানে অবজেক্ট। সুতরাং অবজেক্ট কি বা কাকে দিয়ে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়ে উত্তর ছাড়া যেটাই পাওয়া যাবে সেটাকে আমরা এক্সটেনশন বলবো। এবং এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইউ শুড রিমেম্বার দ্যাট যখন আমরা এক্সটেনশন বসাবো সেক্ষেত্রে তার পূর্বে একটা প্রিপজিশন বসিয়ে নিতেই হয়, ইন, অন, টু ইত্যাদি। তাহলে আমরা এই প্রাথমিক আলোচনায় আপনাদেরকে যে বিষয়টা আমি একেবারে আবারও আলোচনা করছি, আমরা একটা বাক্যকে 4 ভাগে ভাগ করে নেব। হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক না বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। দ্বিতীয়ত এই বাক্যগুলোকে আবারও আমরা ভাগ করে নেব সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এক্সটেনশন 4টে ভাগে। তো ভার্ব হচ্ছে যে কাজটা সম্পাদন করবে, করিম স্কুল যায়, রহিম পড়াশোনা করে, এই যে পড়াশোনা করে, যায়, তাহারা মাঠে জমি চাষ করে, এই যে চাষ করে, এগুলোকে আমরা ভার্ব বলবো। এখন কে চাষ করে? তাহারা। সুতরাং তাহারাটা সাবজেক্ট। সুতরাং করিম স্কুল যায়, কে যায়? করিম সাবজেক্ট, কিন্তু স্কুলটা অবজেক্ট নয়। কারণ ওই যে কি বা কাকে দিয়ে উত্তর পাচ্ছি না। সুতরাং করিম স্কুলে যায় আমরা করিম গোজ লিখে টু স্কুল বসাবো, কারণ ওটা অবজেক্ট নয়। আবার আমি ইংরেজি পড়ি, তাহলে উই রিড ইংলিশ, এখানে ইংলিশটা হচ্ছে অবজেক্ট, কারণ এই যে কি দিয়ে উত্তর পেলাম? ভার্বকে। সুতরাং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। আবার ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা সাবজেক্ট। তবে কাজটা যদি সম্পাদন করে সেক্ষেত্রে কি দিয়ে উত্তর পেলেও সাবজেক্ট হতে পারে। তবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। এই কি বা কাকে বাদ দিয়ে অন্য যে শব্দ কখন, কোথায়, কিভাবে এই উত্তরগুলো পাওয়া যায় সেটাকে আমরা সব সময়ে এক্সটেনশন বলে থাকি, এবং সাধারণত এক্সটেনশনের পূর্বে আমরা প্রিপজিশন বসিয়ে থাকি। এই হচ্ছে আমাদের আজকের প্রাথমিক আলোচনা আমি করলাম। আমরা ভিউয়ার্স, আমি আশা করছি পরবর্তী আলোচনায় আমার সঙ্গে আপনারা থাকবেন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। উই আর গোয়িং টু এন্ড